আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আয়নিক যৌগের দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই বিষয়টা নিয়ে পড়ব। আমরা 9-10-এ রাসায়নিক বন্ধন অধ্যায়ে 3 প্রকারের বন্ধন পড়েছি। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে ধাতব বন্ধন, তাই না? এই 3 প্রকারের বন্ধনের মাঝে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার পড়েছি। তো বিভিন্ন আমাদের যে যৌগ, এই বিভিন্ন যৌগের মাঝে কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে। আহ, এই যে কোন যৌগ সেটার উপর ডিপেন্ড করে। আয়নিক যৌগসমূহের মাঝে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, আর আমরা জানি সমযোজী যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তারপর আয়নিক যৌগের দ্রাব্যতা আহ, থাকে বা দ্রাব্যতা অনেক বেশি। সমযোজী যৌগের ক্ষেত্রে গেলে পানিতে দ্রবণীয় না বা দ্রাব্যতা অনেক ক্ষেত্রে আমরা কম পাই। তো আমরা এইখানে মূলত আয়নিক যৌগের যে দ্রবণীয়তা, ওই দ্রবণীয়তা টপিক থেকে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে এখানে শুরুই হয়েছে কি, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, তুমি 1 চামচ সোডিয়াম ক্লোরাইড লবণ নাও, পানিতে মেশাও, দেখবে পানিতে মিশে গেছে, দ্রবীভূত হয়ে গেছে। তবে পানিতে বিভিন্ন আয়নিক যৌগের দ্রবণীয়তা বিভিন্ন পরিমাণে হয়। সব আয়নিক যৌগ যে একই পরিমাণে দ্রবীভূত হবে এটা এমন না। মনে করো এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইড যতটুকু মিশলো, সেমভাবে এখানে যদি ক্যালসিয়াম ক্লোরাইড লবণ নিয়ে আসো, অতটুকু পানিতে সেম পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড যে দ্রবীভূত হবে, এটা কিন্তু এমন না। তাই নির্দিষ্ট তাপমাত্রায়, এক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক একটা টেম্পারেচার মেনটেন করতে হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে বিভিন্ন আয়নিক যৌগের দ্রবণীয়তা তুলনা করার জন্য দ্রাব্যতা বা সলিউবিলিটি পদ ব্যবহৃত হয়। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রবের সেই পরিমাণকে দ্রবের দ্রাব্যতা বলা হয়। একটা সেলিব্রিটি টাইপ একটা তোমার সংজ্ঞা, এটা অনেক বেশি পরিমাণে তোমার এইচএসসির প্রশ্নে, কলেজের প্রশ্নে আসবে। সুতরাং দ্রাব্যতা শিখবা, দ্রাব্যতার সংজ্ঞাটা সবার আগে শিখবা। দ্রাব্যতা কী তাহলে? দ্রাব্যতা হচ্ছে, তো এটা মুখস্থ করার অত বিষয় না। আমরা 3 প্রকারের দ্রবণ সম্পর্কে জানবো। দ্রব তো জানো, দ্রব মানে কি? দ্রব মানে হচ্ছে যেটা মেশাও, যেটা কঠিন পদার্থ, যেটা তোমার কম পরিমাণে থাকবে। মনে করো এখানে আমাদের একটা গ্লাস পানি, এক গ্লাসের পানির মাঝে তুমি সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে এটাকে শরবত বলো বা স্যালাইন বলো, যেটাই বলো, এটা তৈরি করবা। এখন এখানে এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে দ্রব বা সলিউট। এখানে দ্রব বা সলিউট হচ্ছে কে? আমাদের এই সোডিয়াম ক্লোরাইডটা। আর এখানে দ্রাবক হচ্ছে কে? দ্রাবক হচ্ছে আমাদেরকে পানি। দ্রাবক হচ্ছে কে এখানে? পানি, সলভেন্ট। দ্রাবক মানে কি? সলভেন্ট বা পানি। তাহলে এখানে আমাদের সলিউশন, সলিউশন মানে হচ্ছে দ্রবণ। এই যে সোডিয়াম ক্লোরাইড এবং পানি যখন তুমি মিশিয়ে দিবা, যে শরবত পাইলা বা যে স্যালাইন পাইলা, ওটার নাম হচ্ছে সলিউশন বা দ্রবণ। ওটার নাম হচ্ছে সলিউশন বা দ্রবণ। আচ্ছা, আমি বাংলায় বলতেছি, এটা হচ্ছে দ্রব। দ্রব মানে তোমার ওই যে লবণটা। এই যে পানি, পানি হচ্ছে দ্রাবক। এই যে দ্রবণ, দ্রবণ হচ্ছে যেটা শরবত পেয়েছো, এটা। এখন আমাদের এই দ্রবণটা কয়েক প্রকারের হইতে পারে। এই দ্রবণটা হইতে পারে সম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণটা হইতে পারে অসম্পৃক্ত দ্রবণ, এই দ্রবণটা হইতে পারে অতিপৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে বোঝাচ্ছি, এখানে তুমি যতটুকু সোডিয়াম ক্লোরাইড দিলা, মনে করো এই পানি, এই পানির একটা তো মনে করো একটা লেভেল ক্যাপাসিটি আছে, সে কতটুকু পরিমাণে সোডিয়াম ক্লোরাইড সে মিশাইতে পারবে। এখানে নির্দিষ্ট পরিমাণ পানি, এই নির্দিষ্ট পরিমাণ পানির একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, যতটুকু পরিমাণ সে সোডিয়াম ক্লোরাইড মিশাইতে পারবে। এর চেয়ে বেশি মিশাইতে গেলে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইডটা এখানে তোমার এই যে অদক্ষেপ আকারে নিচে পড়ে থাকবে। এখন মনে করো এখানে আমাদের এই পানিতে টোটাল 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশতে পারে। এখন তুমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড 50 গ্রাম দাও, এখানে যদি 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দাও, এই 50 গ্রামকে পর্যায়ে হচ্ছে ক্যাপাসিটি অফ ওয়াটার। হ্যাঁ, এই মানে পানি এই 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশাইতে পারে, এটা হচ্ছে তার ক্ষমতা। আচ্ছা, বুঝলাম। এখন আমি এই 50 গ্রাম এখানে কি দিলাম? সোডিয়াম ক্লোরাইড দিলাম। তাহলে কি আমাদের সেম পানির ধারণ ক্ষমতা যতটুকু, ঠিক ততটুকুই আমরা কি দিলাম? লবণ দিলাম। তার মানে এই ক্ষেত্রে আমরা যে দ্রবণটা পাবো, এটার নাম হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এটার নাম কি? সম্পৃক্ত দ্রবণ, মানে স্যাচুরেটেড। এটার নাম কি? স্যাচুরেটেড সলিউশন। এক্ষেত্রে আমরা যতটুকু বা এই যে দ্রাবকের ক্ষমতা, ঠিক ততটুকুই আমরা দ্রব দিলাম। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবার আসে এই সম্পৃক্ত দ্রবণের বিষয়টা বুঝতে হবে। এটা আগে আগে আমরা আস্তে আস্তে কিন্তু কঠিনের দিকে যাব। তো এই ছোটোখাটো বিষয়গুলো না বুঝে তুমি ওইগুলো কিন্তু একদম বুঝবা না কিছুই। তো এই যে সম্পৃক্ত দ্রবণ মানে কি? দ্রব ইজ ইকুয়াল টু দ্রাবক, এক কথায়। সম্পৃক্ত দ্রবণ মানে কি? এক কথায় প্রকাশের জন্য আমরা কি বলবো? দ্রব ইজ ইকুয়াল টু দ্রাবক বলবো।
দ্রব যেগুলো দ্রাবক মানে কি সম্পৃক্ত দ্রবণ। এবার আসো যে তোমার মনে করো এখানে পানির ক্যাপাসিটি হচ্ছে 50 গ্রাম, তো বলেই দিলা, বাট তুমি চিনি দিলা মনে করো 40 গ্রাম, তাহলে এখানে কি হবে, এখানে পানির ক্ষমতা আরও কিছু রয়ে যাবে না? এখানে 40 গ্রাম পানি মিশানোর পরেও তুমি আরও এক্সট্রা 10 গ্রাম পরবর্তীতে চাইলে মিশাইতে পারবা। তবে তুমি 40 গ্রাম মিশানোর পরে যে দ্রবণটা এখানে পাইলা, সেই দ্রবণের নাম হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। তাহলে অসম্পৃক্ত দ্রবণ মানে কি, এক্ষেত্রে তাহলে দ্রাবকের ক্ষমতাটা বেশি হয় দ্রবের চাইতে, দ্রাবকের ক্ষমতাটা বেশি হয় দ্রবের চাইতে। এবার আসো যে এখানে আমার ক্যাপাসিটি হচ্ছে 50 গ্রাম, বাট আমি মেশাই দিলাম মনে করো 60 গ্রাম, তাহলে এখানে বাকি 10 গ্রাম এখানে অধক্ষেপ আকারে জমা থাকবে না, অধক্ষেপ হিসেবে নিচে জমে যাবে। এটাকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে, সুপার স্যাচুরেটেড সলিউশন। এটাকে বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত দ্রবণ। তাহলে আমরা তিনটা দ্রবণের সাথে পরিচিত হইলাম। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, যেখানে দ্রব ইজ ইকুয়াল টু দ্রাবক হয়, আর একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, যেখানে দ্রাবকের পাওয়ার বা ক্যাপাসিটি টু সলিউবিলিটি, এখানে দ্রাবকের যে সলিউবিলিটি ক্ষমতা এটা অবশ্যই বেশি দ্রবের চাইতে। আর অন্যদিকে যখন আমরা দ্রব কখনো বেশি দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে অতিপৃক্ত। অতিপৃক্ত কেন, এই জায়গায় দ্রবটা আমাদের এখানে তলানি আকারে জমে থাকবে। এখন আমরা যে দ্রাব্যতার সংজ্ঞাটা পড়বো, এই দ্রাব্যতার সংজ্ঞা কিছু পয়েন্ট বা কিছু কি পয়েন্ট আছে, কি পয়েন্টগুলো না বললে তোমার সংজ্ঞাটা ভুল হবে। ফার্স্ট অফ অল বলতে হবে নির্দিষ্ট তাপমাত্রা, এই ঘটনাটা হইতে হবে অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচারে, নির্দিষ্ট তাপমাত্রায়। আরেকটা পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তরল, এখানে তরলের পরিমাণ সব ক্ষেত্রে নির্দিষ্ট হইতে হবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায়, নির্দিষ্ট পরিমাণ কোনো তরলে যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, ওই দ্রবের সেই পরিমাণকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। ওই দ্রবের কি বলা হয়, দ্রাব্যতা বলা হয়। মনে করো এই জায়গায় আমি কিছু পরিমাণে পানি নিলাম, মনে করো এখানে আমি 100 ml পানি নিলাম, 100 ml পানি নিলাম। এই জায়গায় আমি কি নিলাম, মনে করো 70 গ্রাম চিনি নিলাম, 70 গ্রাম চিনি। তো নির্দিষ্ট তাপমাত্রা এটা করা হচ্ছে পজিটিভ তাপমাত্রায়, দেন নির্দিষ্ট পরিমাণ তরলে, যে 100 ml তরলে বা 1000 ধরো, 1000 ধরলে একদম আমাদের এটা 100% তোমার সঠিক হয়ে যায়। পরবর্তীতে আমরা এটা 1 লিটার ধরবো, ঠিক আছে, 1000 ml বা 1 লিটার তো একই কথা, তাই না, 1 লিটার। তো পরবর্তী সংখ্যাতে আমরা 1 লিটার দিয়ে সংখ্যাটা শিখে ফেলবো। তাহলে এই যে 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আমরা 1 লিটার দ্রবণে, 1 লিটার পানিতে 70 গ্রাম যদি এখানে আমি চিনি দেই, তাহলে এই চিনি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে যতটুকু ক্ষমতা আমাদের 1 লিটার পানির ক্যাপাসিটি, ঠিক ততটুকু আমরা দ্রব দিলাম, দ্রাব্যতা বোঝার জন্য। তো এখানে আমাদের এই যে দ্রাব্যতা কত, সেটা হবে কি 70 গ্রাম। এই 70 গ্রামই হচ্ছে আমাদের চিনির দ্রাব্যতা। আবার বলতেছি, যে পরিমাণ কঠিন দ্রব দ্রবীভূত হলে, তাই যে পরিমাণ মানে কোনটার পরিমাণ, ওই যে কঠিন দ্রবের পরিমাণ, কঠিন দ্রবকে চিনি। তাহলে এখানে 1 লিটার পানির মাঝে, 1 লিটার পানির মাঝে তুমি যতটুকু চিনি দিলে এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, তাহলে যতটুকু দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। এখানে চিনির দ্রাব্যতা হচ্ছে 70 গ্রাম। আবার সেমভাবে 70 গ্রাম পার লিটার বলতে পারো, যেহেতু এখানে লিটারে বলছি, 70 গ্রাম পার লিটার। সেমভাবে তুমি মনে করো সোডিয়াম ক্লোরাইড বা লবণ দিলা, এই লবণের মনে করো 60 গ্রাম দিলা, 60 গ্রাম লবণ দিলে 1 লিটার পানির মাঝে সেটা আমাদের একদম তোমার সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তাহলে লবণের দ্রাব্যতা কত, 60 গ্রাম পার লিটার। ওকে, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। তাহলে যে পরিমাণ কঠিন দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এবং দ্রবের সেই পরিমাণকে, এই যে দ্রব মানে কি, এখানে চিনি বলতে পারো, লবণ বলতে পারো, দ্রবের সেই পরিমাণটাই হচ্ছে ওটার দ্রাব্যতা। তুমি যদি 25 গ্রাম মিশ্রিত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারো, তাহলে 25ই হচ্ছে তার দ্রাব্যতা। তুমি যদি 100 গ্রাম দিয়ে তার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারো, তাহলে 100 গ্রাম পার লিটারই হচ্ছে তার দ্রাব্যতা। এখন দ্রাব্যতার একক কি, দ্রাব্যতার একক হচ্ছে গ্রাম পার লিটার। এখানে তো এটা বোঝাই যাচ্ছে, তাই না, গ্রাম পার লিটার। পার লিটার মানে কি, প্রতি লিটারে যত গ্রাম, প্রতি লিটারে যত গ্রাম, সেটাই হচ্ছে দ্রাব্যতা। গ্রাম একক দিয়ে তুমি সংখ্যাটা বলতে পারো। গ্রাম পার লিটার মানে কি, প্রতি লিটারে যত গ্রাম। আবার এখানে মোল পার লিটার দিয়েও বলতে পারো, প্রতি লিটারে যত মোল। এখানে যদি আমি মনে করি সোডিয়াম ক্লোরাইডে 10 মোল দিলে আমাদের এই সলিউশনটা কি হয়, সম্পৃক্ত হয়, তাহলে ওই 10 মোলই হবে আমাদের সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। সবসময় যে গ্রাম দিয়ে করবা তা কিন্তু না, মোল দিয়ে করতে পারি। আবার এই যেখানে কিলোগ্রাম, গ্রাম কিলোগ্রাম, এভাবে তুমি বলতে পারো। আচ্ছা, তো দ্রাব্যতার আধুনিক সংজ্ঞাটা হচ্ছে এমন যে আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কক্ষ তাপমাত্রা 25, ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ বা মোল পরিমাণ এককে বোঝানো হয়। একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে এই জায়গায়। প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে মানে
1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তোমার যতটুকু পরিমাণ গ্রাম পরিমাণ বা যতটুকু মোল পরিমাণ লাগবে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। মনে করো 1 লিটার সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তোমার 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগে, তাহলে 100 গ্রাম পার লিটার হচ্ছে তার দ্রাব্যতা। মনে করো 1 লিটার গ্লুকোজ 1 লিটার গ্লুকোজের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তোমার 20 গ্রাম গ্লুকোজ লাগে, তাহলে এই যে 20 গ্রাম পার লিটারই হচ্ছে তার দ্রাব্যতা। মনে করো 1 লিটার সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে তোমার 2 মোল সোডিয়াম ক্লোরাইড লাগে, তাহলে 2 মোল পার লিটার হচ্ছে তার দ্রাব্যতা। মনে করো 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গ্লুকোজের তোমার 1.5 মোল গ্লুকোজ লাগে, তাহলে 1.5 মোল হচ্ছে তো 1.5 মোল পার লিটার হচ্ছে তোমার দ্রাব্যতা। তো এখানে একটু উদাহরণ দিয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে এত গ্রাম। তাহলে সিলভার ক্লোরাইড আণবিক ভর তুমি বের করো, প্রতি এককে এত, এর দ্রাব্যতা এত আছে, এগুলো আমরা পরে দেখতেছি। তাহলে এখন এই যে দ্রাব্যতা বিষয়টা কেমনে বের করবো, তাহলে এটা একক তো আমরা পড়ছি, এককের মাধ্যমে এটা কিন্তু বোঝা যাচ্ছে। জি এল ইনভার্স 1 মানে হচ্ছে গ্রাম পার লিটার, জি এল ইনভার্স মানে গ্রাম পার লিটার, মোল এল ইনভার্স মানে হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, যৌগের দ্রাব্যতা আমরা দুইভাবে বলতে পারি, কিন্তু এগুলো আমরা দ্রাব্যতার অনেকগুলো সূত্র পড়বো। এই যে যৌগের দ্রাব্যতা তুমি গ্রাম পার লিটার দিয়ে বের করতে পারো, মোল পার লিটার দিয়ে বের করতে পারো। তাহলে এই গ্রাম পার লিটার মানে কি হয়েছে, দ্রবের গ্রাম ভর গ্রাম এককে, ভর দ্রবের ভর কোন এককে দিবা, গ্রাম এককে দিবা, দ্রবের ভর ডিভাইডেড বাই লিটারে, প্রতি লিটারে আর কি সম্পৃক্ত দ্রবণের আয়তন, তাহলে 1 লিটার হবে এটা সবসময় আমাদের। তাহলে দ্রবের মোল এককে আমাদের এর ভর, মানে তুমি যদি কখনো মোল পার লিটার এককে বের করতে চাও তাহলে এখানে মোল বসাইতে হবে, মোল বসাইতে হবে, দ্রবের ভরটা কত মোল, তারপর লিটারে তার সম্পৃক্ত দ্রবণের আয়তন, এটা 1 লিটার হবে আর কি সবসময়। তাহলে এই দুটো সূত্র আমাদের লাগবে। যৌগের দ্রাব্যতা গ্রাম পার লিটার বা এস, আমরা দ্রাব্যতাকে কি বলি, এস বলি, সলিউবিলিটি। দ্রাব্যতা আসছে সলিউবিলিটি থেকে, দ্রাব্যতার ইংলিশ হচ্ছে সলিউবিলিটি, এই সলিউবিলিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস, যৌগের দ্রাব্যতা হচ্ছে সলিউবিলিটি, সলিউবিলিটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস। দ্রাব্যতা বিষয়টা কি বুঝছো? এবার আমাদের এই দ্রাব্যতা কিছু বিষয়ের উপর নির্ভর করে, আমাদের সিকিউ এই যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসে, দ্রাব্যতা কোনটার উপর নির্ভরশীল করে না। মনে করবা যে জায়গায় 3টা উত্তর ভিত্তিক কোনো তোমার ইয়ে থাকবে, অপশন থাকবে, ওই জায়গায় মনে করবা না দিয়ে একটা কোয়েশ্চেন আসে, মানে এখানে দ্রাব্যতার নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর, দ্রবের প্রকৃতির উপর ডিপেন্ড করে সেটা, দেন দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে বা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাহলে তোমাকে দিবে কোনটার উপর দ্রাব্যতা নির্ভরশীল না। এই জায়গায় দ্রবের প্রকৃতি দিবে, দ্রাবকের প্রকৃতি দিবে, আরেকটা তাপমাত্রা দিবে, আরেকটা হয়তো দিবে দ্রবণের প্রকৃতি, তখন তুমি ঘুরে যাবে। তো এগুলো মনে রাখতে হবে। দ্রাব্যতার নির্ভরশীলতা কয়টা বিষয়ের উপর ডিপেন্ড করে, 3টা। একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, মানে তুমি যে দ্রব দিবা এই দ্রবটার প্রকৃতি কেমন, দেন দ্রাবকের প্রকৃতি, যে পানি বলো বা অ্যালকোহল বলো যেটাই বলো, দ্রাবকের প্রকৃতি কেমন, তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। আসলে দ্রাবকের প্রকৃতি মানে কি, একই দ্রাবকে একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের দ্রবের দ্রাব্যতা ভিন্ন ভিন্ন হয়। তাহলে একই দ্রাবকে একই তাপমাত্রা ভিন্ন ভিন্ন কঠিন দ্রবের দ্রাব্যতা, মনে করো এই যে পটাশিয়াম হাইড্রেটের দ্রাব্যতা একরকম হবে, লেড নাইট্রেটের দ্রাব্যতা একরকম হবে, সোডিয়াম সালফেটের দ্রাব্যতা একরকম হবে, পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা একরকম হবে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা একরকম হবে, খুব স্বাভাবিক এটা। সেমভাবে দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করবে, লাইক ডিজলভস লাইক, এই নিয়মটা যদি এখনো জানো না, লাইক ডিজলভস লাইক এটা হচ্ছে নিয়ম, যেখানে আমরা পোলার দ্রাবক, যে পোলার দ্রাবক মানে তো জানো পোল, যেখানে পোল সৃষ্টি হবে। মনে করো পানি একটা কি পোলার দ্রাবক না, পানিতে আমরা জানি কি এখানে তড়িৎনাত্মকতার পার্থক্য আছে, তো অক্সিজেনের তড়িৎনাত্মকতার মান 3.5, হাইড্রোজেনের তড়িৎনাত্মকতার মান 2.1। তো এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, তাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এই যে এখানে অক্সিজেন অনেক বেশি আকর্ষণ করবে, তার মানে অক্সিজেনের দিকে ঋণাত্মক অংশ, হাইড্রোজেনের দিকে পজিটিভ অংশ সৃষ্টি হবে, এবং একটা পোল সৃষ্টি হয়, পোলের জন্য পোলারিটি সৃষ্টি হয়। এবং এই যে পানি হচ্ছে পোলার দ্রাবক, এই যে আংশিক ধনাত্মক, এই জন্য ডেল্টা প্লাস লেখা হয়। ঋণাত্মক চার্জযুক্ত পানিতে আয়নিক যৌগ দ্রবীভূত হয়। সমযোজী কঠিন যৌগসমূহ, তাহলে সমযোজী যৌগসমূহ কোথায় দ্রবীভূত হবে, তাহলে লাইক ডিজলভস লাইক মানে যে যেখানে, মানে যে যার পছন্দ সেখানে সে দ্রবীভূত হবে। তাহলে পোলার যৌগ, মনে করো যে পোলার মানে কি, পুল মানে এটা হচ্ছে আমাদের সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তো ডিপলি আমি যাচ্ছি না, এগুলা মোস্ট প্রবলি তৃতীয় অধ্যায়ে আলোচনা হবে। তোমার 9-10 যদি পড়ে আসছো, বাট অত বেসিক কনসেপ্ট হয়তো জানো না। এখানে আমাদের পোলারিটি এবং পোলারন দুটা বিষয় আছে। পোলারিটি মানে হচ্ছে এটা ঘটবে তোমার সমযোজী যৌগে, বাট
পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তারা এখানে পানি একটা আমরা জানি সমযোজী যৌগ, বাট সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এখানে আলটিমেটলি একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের সৃষ্টি হতে দেখছি আমরা, বাট এটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এই যে পোলার মানে হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, লাইক ডিজলভস লাইক। এই যে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক পানি আয়নিক যৌগে দ্রবীভূত হয়। সেমভাবে সমযোজী কঠিন যৌগসমূহ জৈবতাপ যেমন হাইড্রোকার্বন, অ্যালকোহল, এসিটোন এইগুলোতে দ্রবণীয় হবে। তো যেমন গ্লুকোজ, চিনি কিন্তু আংশিক পোলার অ্যালকোহলে বা অপোলার দ্রাবকে আয়নিক যৌগের দ্রাব্যতা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পায়। যেমন ইথানলে সোডিয়াম হাইড্রোক্সাইড পিলেটের দ্রাব্যতা আছে, পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা অনেক বেশি। ঠিক আছে, এবার আসো আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আয়নিক যৌগের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব রয়েছে। তো কঠিন দ্রবের দ্রাব্যতার উপর তাপমাত্রার বিশেষ প্রভাব রয়েছে। সাধারণভাবে দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়, এটা একটু মাথায় রাখবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তুমি মনে করো এটা একটা এক গ্লাস পানি, হ্যাঁ, এক গ্লাস পানির মাঝে তুমি চিনি মিশাইতে থাকো, তো চিনি মিশাইতে থাকো, একসময় গিয়ে দেখবা চিনি আর মিশতেছে না, চিনিটা আর কি হচ্ছে না, মিশতেছে না, চিনির নিচে এখানে এভাবে তলানি আকারে জমে যাচ্ছে। বাট তুমি যদি এখন এই পানিকে এখানে হিট দেওয়া শুরু করো, এই পানিকে গরম করা শুরু করো, দেখবা যে এখানে দ্রাব্যতা বেড়ে গেছে, এখানে আরও অনেক বেশি পরিমাণে চিনি তুমি মিশাইতে পারতেছো। ওই যে এখানে তাপমাত্রা দিলা, তাপমাত্রা দেওয়ার কারণে তোমার দ্রাব্যতাটা বেড়ে গেছে। এভাবে আমাদের আয়নিক যৌগের দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব আমরা দেখতে পাই। এগুলা আমরা যদিও পড়বো পরে, এগুলা অত ইয়া না। তোমার প্রথম তাপ শোষী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া প্রক্রিয়া, লাশ হাতালে নিতে পড়ার সময় এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনি জাস্ট দাগানো লাইনটাও পড়তে পারো। গ্লোবাল লবণের সংকেত একটু পড়ে দেখিও। সোডিয়াম সালফেট 10H2, সোডিয়াম সালফেট দশানো পানি। গ্লোবাল লবণের সংকেতটা আসে পরীক্ষায়, সোডিয়াম সালফেট দশানো পানি। এখন এই যে এই ম্যাথগুলো আশা করি পারবা। এখানে কি দিতেছে দেখো, এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 200 ml সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। তাহলে আমাদের প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বা এস বা সলিবিলিটি আমাদের বের করতে হবে। তো খেয়াল করো, 200 ml সম্পৃক্ত দ্রবণ, আমাদের সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কিন্তু 200 ml। এরপরে এটা তুমি বাষ্পীভূত করলা, বাষ্পীভূত করে তুমি এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাইলা, মানে বুঝছো? এটা মনে করো আমাদের এই যে তোমার একটা সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন বা স্যালাইন আর কি, স্যালাইন, এখানে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে। এখন এটাকে তুমি তাপ দিলা, রোদের তাপ দিলা, সূর্যের তাপে, যে সূর্যের তাপ দিলা। এখন আমরা জানি সূর্যের তাপে পানি শুকিয়ে যায়, সূর্যের তাপে কি হয়, পানি শুকিয়ে যায় না? সূর্যের তাপে পানি শুকিয়ে গেলে এখানে পানি না শুকিয়ে যায়, বাট সোডিয়াম ক্লোরাইডগুলো তো রয়ে যাবে। এই যে এখানে শুকনা তুমি এগুলো একদম বাষ্পীভূত হয়ে যাওয়ার পরে তুমি 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাইলা। আমাদের সমুদ্রের অঞ্চলে যে লবণ উৎপন্ন করে, লবণ তৈরির প্রক্রিয়াই হচ্ছে মূলত এটা। এখানে আমাদের সমুদ্রে যখন জোয়ার হয়, জোয়ারের সময় তোমার পানিগুলো আমাকে এই যে এগুলো আটকে রাখা হয় তীরে, আটকে রাখার ফলে, বাঁধে আটকে রাখার ফলে এখানে যখন আবার তোমার ভাটা পড়ে পানিগুলো সরে যায়, তখন কি ওই সূর্যের তাপ এসে আমাদের সমুদ্রের লবণাক্ত পানি থেকে পানিগুলো বাষ্পীভূত হয়েও চলে যায়, আমাদের লবণগুলো এখানে রয়ে যায়, এখান থেকে লবণ উৎপন্ন করে আর কি। তো এখানে তাহলে 200 ml এর একটা সম্পৃক্ত দ্রবণ থেকে তোমার তুমি এতটুকু লবণ পাইলা। তাহলে এখন আমাদের বের করতে হবে দ্রাব্যতা, বের করতে হবে দ্রাব্যতা মানে কি, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণ। এটা বলে না দিলেও তোমাকে বুঝতে হবে যে দ্রাব্যতা মানে হচ্ছে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে কতটুকু আছে। ওকে, আচ্ছা। তো এখানে আমাদের সম্পৃক্ত দ্রবণ কতটুকু দিয়েছে, 200 ml। এখন আমাদের মূল সংখ্যা দিয়ে আমরা হিসাবটা করব, আমরা মূল সংখ্যা দিয়ে করব। এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর কত দিচ্ছে তোমার, 52.95 গ্রাম। এখন সোডিয়াম ক্লোরাইডে তোমাকে মূল সংখ্যা বের করা মানে কি, কতটুকু এখানে মোল আছে। তো এখানে আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সমান কত গ্রাম, সোডিয়াম আমরা জানি 23, ক্লোরিন 35.5, কত হলো 58.5। তো আমাদের এখানে মূল সংখ্যা মানে হচ্ছে আমাকে কতটুকু দেওয়া আছে গ্রাম এককে, এবং আমার যে এম, টোটাল এম, এই যে ডব্লিউ বাই এম সূত্র দিয়ে, ডব্লিউ বাই এম মূলত এটা সূত্র, হ্যাঁ। এই যে ডব্লিউর পরিমাণ ওয়েট কত তোমাকে এখানে 92.95 গ্রাম তোমাকে দেওয়া আছে। তোমার ওই যে এম যেটা মলিকুলার ওয়েট বা আণবিক ভর, আণবিক ভর দ্বারা তুমি ভাগ করলা, যেটা পেলে সেটা হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে এখানে মোল সংখ্যা কত, 0.905 মোল। হ্যাঁ, এতটুকু হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা। এবার তুমি কি জানো যে আমাদের দ্রবের দ্রাব্যতা মানে কি, এই যে দ্রবের মূল এককে ভর, দ্রবের মূল এককে ভর, তার মানে মূল সংখ্যা রে কত মোল, এই যে এত মোল, ডিভাইড বাই লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন, লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। বি কেয়ারফুল, এই জায়গায় কত দেওয়া আছে তোমাকে, 200 ml। 200 ml তুমি ডিরেক্ট বসাই দিলে হবে না, তোমাকে বসাইতে হবে লিটার এককে, এস আই এককে বসাইতে হবে। এখানে মোল এস আই একক কিন্তু, তাহলে এখানে তোমাকে এই এমএলটা কিসে নিতে হবে, লিটার নিতে হবে। 1000 দ্বারা ভাগ দাও, 1000 দ্বারা ভাগ দিলে আমাদের এটা 0.200 লিটার আসবে। আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোল পার লিটারে দ্রাব্যতা। সিম্পল, এগুলা
পড়তে মনে হয় খুব কঠিন, বাট আলটিমেটলি একটা শুধু ভাগ, এটা দ্বারা এটাকে ভাগ করে দিবা, যেটা পাবো এটাই আনসার। তো প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন লাগবে, বুঝছো? এটাগুলো সেম করে দেখবা। তাহলে আমরা দ্রাব্যতা বিষয়টা শেষ করলাম, এবার আয়নিক গুণফল আমরা যাচ্ছি আস্তে আস্তে। আয়নিক গুণফল বিষয়টা কি? আয়নিক গুণফল, আহ, আয়ন, আয়নিক, আয়নিক থেকে আসছে আয়ন, হ্যাঁ, আয়ন। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে একদম শব্দ টু শব্দ খেয়াল করবা। এই কনসেপ্টগুলো যদি এখন ক্লিয়ার করতে না পারো, একদম আর হবেই না, আসলে হয়ে ওঠে না, বুঝছো? তোমরা 7 বছর পরে, 7 বছর পরে তোমরা এইচএসসি 26 ব্যাচ ফুল সিলেবাসে পরীক্ষা দিবা। তো মনে রাখবা, তুমি যে কোনো সময় মনে করো যে তুমি 3-4 মাস একদম ঘুমাচ্ছ, পড়ালেখা করতেছো না, কলেজে যাচ্ছ বাট রেগুলার পড়তেছো না, এই যেমনে যাক দিন যায় রাত আসে এভাবে করে তুমি যাচ্ছ, ক্লিয়ার করতেছো না কিছুই। তুমি যে 3-4 মাস পরে আবার ঘুরে দাঁড়াবা, ওই ঘুরে দাঁড়ার সুযোগ তোমরা পাবে না। এইচএসসি 26 ব্যাচ ব্যাচ হয়তো পাবে না, বাট এর আগে যে ব্যাচগুলো ছিল 25 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ অটো পাস, 24 ব্যাচ, 23 ব্যাচ, 22 ব্যাচ, 21 ব্যাচ, এখানে তোমার শর্ট সিলেবাস ছিল, পরীক্ষা হয়েছে সহজ পদ্ধতিতে, যার কারণে তারা 1 বছর লস করলেও পরবর্তী বছরে তারা ঠিকই ঘুরে দাঁড়াইতে পারছে অনেক বেশি কষ্ট করে। বাট এইচএসসি 26 তোমরা রেগুলার ব্যাচ 7 বছর পরে ফুল সিলেবাসে ফুল টাইমে নর্মাল কোয়েশনে পরীক্ষা দিবা। তো তোমরা যদি সারা বছর না পড়ো, 2-2.5 বছর 2 বছর যা পাবা, এখানে যদি না পড়ো তাহলে ঘুরে দাঁড়ানোর সুযোগ আর পাবা না, এটা মনে রাখবা। আচ্ছা, তো আয়নিক গুণফল, হ্যাঁ, আয়নিক গুণফলের সংজ্ঞা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণ। তাহলে এখানে যে কোনো মানে কি, এই যে সম্পৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে। সম্পৃক্ত মানে তো বুঝছো, সম্পৃক্ত মানে হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। অসম্পৃক্ত মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে দ্রাবকটা বেশি দ্রবের চাইতে। তো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। এটাকে আমরা আইপি বলি বা কে আইপি বলি। গুণফল মানে হচ্ছে কে, আইপি মানে হচ্ছে ইনঅর্গানিক প্রোডাক্ট, ইনঅর্গানিক বা আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট, আইপি। আইপি মানে কি? আয়নিক প্রোডাক্ট, আয়নিক প্রোডাক্ট, কে অফ আইপি। প্রোডাক্ট মানে গুণফল, আই মানে আয়নিক, আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট, কে আইপি। এবার একটু খেয়াল করো তো, আমরা জানি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাই না? এটা হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটা যখন তুমি বিশ্লেষিত করবে আছে, এখানে কি পাবা? সোডিয়াম আয়ন পাবা প্লাস ক্লোরাইড আয়ন পাবা। তো কথা হচ্ছে কি দেখো, এই যে মনে করে এটা আমি সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণে হইতে পারে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে আয়ন, তার মানে এখানে আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আয়ন কি পাইলাম? সোডিয়াম আয়ন পাইলাম, ক্লোরাইড আয়ন পাইলাম। আয়নের মোলার ঘনমাত্রা, ঘনমাত্রা তাহলে কি? মনে রাখবা, মনে রাখবা যে কেমিস্ট্রিতে আমরা তৃতীয় ব্র্যাকেট দ্বারা, কেমিস্ট্রিতে তৃতীয় ব্র্যাকেট দ্বারা বুঝবো যে ঘনমাত্রা, কেমিস্ট্রিতে তৃতীয় ব্র্যাকেট দ্বারা বোঝায় সবসময় ঘনমাত্রা, কেমিস্ট্রিতে তৃতীয় বন্ধনী দ্বারা বোঝায় যে ঘনমাত্রা। তার মানে এটা হচ্ছে তোমার সোডিয়াম আয়ন, তার মানে এটা কি? এটা হচ্ছে সোডিয়াম আয়নের ঘনমাত্রা। এটা হচ্ছে ক্লোরাইড আয়ন, বাট এটা হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বোঝাচ্ছে। তো এখন খেয়াল করো তো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফল, তার মানে কি? সোডিয়াম আয়ন ইনটু ক্লোরাইড আয়ন, আয়নের গুণফলকে এই যে এটাই, এটাকেই বলা হয় কে অফ আইপি। তাহলে আমরা কি পাইলাম? এই যে সোডিয়াম আয়ন প্লাস ইনটু ক্লোরাইড আয়ন, মানে সোডিয়াম আয়ন ইনটু ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে আমাদের কি? কে অফ আইপি। এটা সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। বোঝা গেছে? সংজ্ঞাটা মুখস্থ করতে হয় না, বুঝে বুঝে পড়লে এমনি হয়ে যায়। সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রা গুণফলকে আমরা বলি আয়নিক গুণফল। তো সিলভার ক্লোরাইডের যে কোনো দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় উভয় আয়নের মোলার ঘনমাত্রা গুণফল। আচ্ছা, আয়নিক গুণফল, হ্যাঁ, আয়নিক গুণফল পড়তেছিলাম, আয়নিক প্রোডাক্ট। তো আয়নিক গুণফল বিষয়টা কি? আয়নিক গুণফল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে উভয় আয়নের মোলার ঘনমাত্রা গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। তো আমি বলি, আমাদের যে মনে করো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যখন বিশ্লেষণ করবা তুমি কি পাবা? সোডিয়াম স্যার আয়ন স্ক্রিনে পাবা। দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না?
ওকে, তো যখন আমাদের সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষিত করি, সোডিয়াম আয়ন পাই এবং ক্লোরাইড আয়ন পাই। তো এই যে এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হচ্ছে আমাদের আয়ন, এবং আমরা যখন কেমিস্ট্রিতে ঘনমাত্রা বোঝাই আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। থার্ড ব্র্যাকেট মানে বোঝাচ্ছে এখানে সোডিয়ামের ঘনমাত্রা, ক্লোরাইড থার্ড ব্র্যাকেট মানে বলছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তো আমাদের আয়নিক গুণফল হচ্ছে এই যে ঘনমাত্রার গুণফল, আয়নের ঘনমাত্রার গুণফল, এই যে ঘনমাত্রার গুণফল, এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণ, এটা সম্পৃক্ত হতে পারে, স্যাচুরেটেড, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হতে পারে। ঘনমাত্রার মূলার ঘনমাত্রার গুণফল, হ্যাঁ, আয়নের মূলার ঘনমাত্রা, এই যে এটা হচ্ছে মূলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলা হয়, বা কে অফ আইপি বা আয়নিক প্রোডাক্ট বলা হয়। সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে যখন আয়নে বিশ্লেষিত করবা, সিলভার প্লাস পাবা, ক্লোরাইড মাইনাস পাবা। এটাকে যখন তুমি থার্ড ব্র্যাকেট বলবা, থার্ড ব্র্যাকেট দিয়ে যখন মাঝখানে গুণ চিহ্ন দিবা, তখন হয়ে যাবে আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের কেএসপি, কেএসপি মানে হচ্ছে সলিউবল প্রোডাক্ট, কেএসপি মানে হচ্ছে সলিউবল প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। তাহলে আয়নিক গুণফল মানে বুঝো, আমি দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটাও এই জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কি বললা, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে মোলার ঘনমাত্রা গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। তাহলে দ্রাব্যতা গুণফলও কিন্তু আমাদের সেম, তবে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে পড়ছো না সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে, বাট যখন দ্রাব্যতা গুণফল বলবা তখন স্পেসিফিকলি বলতে হবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, অসম্পৃক্তটা বাদ যাবে, এবং নির্দিষ্ট তাপমাত্রায় বলতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের সম্পৃক্ত দ্রবণের যে আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে দ্রাব্যতা গুণফল বলা হয়। তাহলে এক্ষেত্রে আয়নিক গুণফলের মাঝে আর দ্রাব্যতা গুণফলের মাঝে পার্থক্য কি? আয়নিক গুণফল হচ্ছে যে কোনো তাপমাত্রায় আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে, তাহলে আয়নিক গুণফল হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে, আর দ্রাব্যতা গুণফল হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। সম্পৃক্ত দ্রবণ মানে কি, দ্রব ইজ ইকুয়াল দ্রাবক, দ্রব ইজ ইকুয়াল টু দ্রাবক। তাহলে যখন বলবা যে স্পেসিফিক একটা সম্পৃক্ত দ্রবণের জন্য, তখন এটা হয়ে যাবে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে? তাহলে যে কোনো দ্রবণের উভয় আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। তো এই যে আমরা সিলভার ক্লোরাইডের কেএসপি বা সলিউবল প্রোডাক্ট হচ্ছে 1.8 ইন্টু 10^10 বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস স্থির তাপমাত্রা। এটা বুঝতে হবে যে 25 ডিগ্রি তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। তাহলে এখানে দেখছো কেএসপি যখন ইউজ করছে তখন বিষয়টা শুধু বলতেছে সম্পৃক্ত দ্রবণ। এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে তুমি সিকিউতে আটকে যাবে, এখান থেকে সিকিউ একটা আসবেই এবং সিকিউ আসবে এই রিলেটেড, এখন যা বলতেছি তা। এগুলো না বুঝলে বুঝবা না। কেআইপি মানে কি, উভয় ক্ষেত্রে সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত। আয়নিক গুণফল মানে কি, উভয় ক্ষেত্রে সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত। আর সলিউবল প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল মানে কি, শুধুমাত্র সম্পৃক্ত, শুধুমাত্র সম্পৃক্ত। এই যে সিলভার, তাহলে এখানে কেএসপি এর ভ্যালু দেওয়া আছে সিলভার ক্লোরাইডের, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা গুণফল সর্বদা ধ্রুবক মান, এবং এটা সবসময় ধ্রুবক, এটা মনে রাখবা। এই যে স্থির তাপমাত্রায় কিন্তু এই যে কেএসপি এর ভ্যালু সবসময় কিন্তু ধ্রুবক হয়, কেএসপি এর ভ্যালু নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় কি হয়, ধ্রুবক হয়। মনে করো সিলভার ক্লোরাইডের কেএসপি এর ভ্যালু হচ্ছে তোমার, সিলভার ক্লোরাইডের কেএসপি এর ভ্যালু সামথিং সামথিং, এটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা সব সময় একই থাকবে, সব সময় পৃথিবীর যে কোনো জায়গায় তুমি এই বিক্রিয়াটা করো সব সময় কেএসপি এর ভ্যালু একই পাবা। কেএসপি এর মান, কেএসপি এর ধ্রুব মান দ্বারা দুর্বল তড়িৎ বিশ্লেষণ সাম্যাবস্থায় বিয়োজনের ডান দিকে অবস্থানের মাত্রা বোঝায়, এবং কেএসপি একক নাই, এটা আসে পরীক্ষায়। কেএসপি এর একক কোনটা, কেআইপি এর একক কোনটা, এখানে একটা একটা দিয়ে দেয়, মোল পার লিটার, লিটার পার মোল, গ্রাম পার লিটার, বা কোনোটাই না, আনসার হবে কোনোটাই না, আসলে কোনো এককই নাই, বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো তো, বলা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত উভয় ক্ষেত্রে কি হয়, আয়নিক গুণফল হয়, আর শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি হয়, তোমার দ্রাব্যতা গুণফল হয়, তাই না? তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত উভয় ক্ষেত্রে, এটা সিকিউতে আসবে, ওই জন্য আমি এখানে একটু ক্ল্যারিফাই করতেছি, বিস্তারিত তো পড়বই। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত, সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত ইজ ইকুয়াল টু কি হয়, মানে এটা হচ্ছে আয়নিক গুণফল, মানে আমি ইজ ইকুয়াল টু বলতেছি বোঝার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে কি আয়নিক গুণফল বোঝাচ্ছে। আর শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বললে এটা কি হবে, শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এটা বললে এটা হয়ে যাবে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল। আচ্ছা, এবার বিষয়টা একটু খেয়াল করো, তোমাকে কখনো কোনো মৌলের সোডিয়াম ক্লোরাইডের দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কে আইপি ইজ ইকুয়াল টু কে এসপি, মানে আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু কি, আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু কি, দ্রাব্যতা গুণফল বলে দিছে। আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু কি, মূলত দ্রাব্যতা গুণফল। তো যেহেতু
আমরা এই যে দ্রাব্যতা গুণফল পাই সম্পৃক্ত দ্রবণ থেকে, দ্রাব্যতা গুণফল পাই সম্পৃক্ত দ্রবণ থেকে, তার মানে আমাদের ওই যৌগটা অবশ্যই কি সম্পৃক্ত হবে। বুঝে গেছে? আমাদের যদি কখনো বের করতে বলে যে তুমি ক্যাসপি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, ক্যাসপি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, তোমাকে বের করতে বললো কে আইপি এর ভ্যালু, তুমি কে আইপি এর ভ্যালু বের করলা, ম্যাক্সিমাম সিকিউতে, ম্যাক্সিমাম সিকিউতে দেখবা ক্যাসপি এর ভ্যালু দেওয়া থাকবে। আমরা বের করব কে আইপি এর ভ্যালু, কে আইপি এর ভ্যালু বের করলাম। কে আইপি এর ভ্যালু বের করে যদি আমরা দেখি কে আইপি এর ভ্যালুটা ক্যাসপি এর সমান, তার মানে কি আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু দ্রাব্যতা গুণফল, তাই না? আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু কি দ্রাব্যতা গুণফল। আয়নিক গুণফল ইজ ইকুয়াল টু দ্রাব্যতা গুণফল মানে কি দ্রবণটা কেমন সম্পৃক্ত নিশ্চয়ই, কারণ আমরা দ্রাব্যতা গুণফল পাইতে হলে তো সম্পৃক্ত দ্রবণ হওয়াই লাগে। বাট আয়নিক গুণফল ক্ষেত্রে কিন্তু শর্ত আছে, হয় সম্পৃক্ত না হয় অসম্পৃক্ত। যেহেতু আমরা বলেই দিচ্ছ দ্রাব্যতা গুণফল তুমি আয়নিক গুণফলের সমান, তার মানে আমাদের দ্রবণটা ছিল আসলে সম্পৃক্ত। কারণ দ্রাব্যতা গুণফল সমান পেয়েছো মানে কি এটা সম্পৃক্ত দ্রবণ থেকেই তুমি পেয়েছো। আমার কথাটা কি বুঝছো তুমি? ক্যাসপি ক্যাআইপি এর সমান হলে তাহলে এটা সম্পৃক্ত। সম্পৃক্ত। কেন? এই কেনর ব্যাখ্যা হচ্ছে এটা, এতক্ষণ যা বলছি তা। কারণ দ্রাব্যতা গুণফল আয়নিক যৌগের ক্ষেত্রে, আয়নিক যৌগের ক্ষেত্রে তোমার সম্পৃক্ত অসম্পৃক্ত দুটোই, যে কোনো একটা হইতে পারে এখানে, সম্পৃক্ত হইতে পারে অসম্পৃক্ত হইতে পারে। মানে তোমাকে একটা দেওয়া আছে, একটা যৌগ দেওয়া আছে, এখন এটার কেআইপি তুমি বের করতেই পারো, কেআইপি তুমি বের করতেই পারো, বাট কেএসপি তুমি বের করতে পারবা না। কেএসপি বের করার জন্য তোমাকে বলে দিতে হবে এটা সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? বাট কেআইপি এর ক্ষেত্রে এটা কোনো ফিক্সড না, এটা সম্পৃক্ত হোক অসম্পৃক্ত হোক তুমি বের করতে পারবা। ওকে? আর যখন তুমি দেখবা যে কেআইপি এর ভ্যালুটা সামহাও কেএসপি এর সমান হয়ে গেছে, তার মানে দ্রবণটা আসলে কি ছিল, সম্পৃক্ত ছিল। কারণ কেএসপি বের করি আমরা সম্পৃক্ত দ্রবণ থেকে। আর যেহেতু আমাদের আমরা তো জানি না এখন, এর আগে বের করার আগে তো আমরা জানি না, মনে করো এখানে কেআইপি বের করলাম, কেআইপি বের করার আগে জানি না এটা সম্পৃক্ত ছিল নাকি অসম্পৃক্ত ছিল, ঠিক আছে? বাট তুমি কেএসপি তোমাকে দেওয়া আছে, কেএসপি তোমাকে দেওয়া আছে, তুমি বের করার পরে দেখলা এই কেআইপি এর ভ্যালুটা কেএসপি এর সমান হয়ে গেছে, তার মানে তুমি নিশ্চিত এটা যেটা ছিল সেটা সম্পৃক্ত। কারণ কেএসপি যেহেতু সমান হয়েছে, আমরা জানি কেএসপি বের করা হয় সম্পৃক্ত দ্রবণ থেকে, আবার কেআইপির যেহেতু কেএসপি সমান হয়ে গেছে, তার মানে দ্রবণটা আসলে আমাদের অজানা দ্রবণটা ছিল সম্পৃক্ত। ওকে? সেমভাবে আমরা আরও কিছু কন্ডিশন পড়বো। আমরা পড়বো কেআইপি গ্রেটার দেন হলে কেএসপি এর চাইতে, তখন দেখবো যে আমাদের সুপার স্যাচুরেটেড অধঃক্ষেপণ পড়বে, অধঃক্ষেপণ পড়বে, অ্যাভেইলেবল সিকিউ আসে অনেক বেশি। তো এই জন্য কেআইপি বেশি হলে অধঃক্ষেপণ পড়বে, তারপর কেএসপি যদি বেশি হয় তাহলে এটা অসম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ, আচ্ছা। তো এই যে আয়নিক গুণফল কেআইপি দ্রাব্যতা গুণফল কেএসপির মধ্যে সম্পর্ক, লবণের আয়নিক গুণফল বলতে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণের যে কোনো ঘনমাত্রার, তাহলে এটা ঘনমাত্রা কিন্তু যে কোনো হইতে পারে, দ্রবণে আয়নদের উপস্থিত মোলার ঘনমাত্রার যথোপযুক্ত গাত সহ গুণফলকে বোঝায়। এগুলো আমি ক্ল্যারিফাই করতেছি, যথোপযুক্ত গাত সহ মানে কি। অপরদিকে দ্রাব্যতা গুণফল বা কেএসপি বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন প্রতিটি তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণ, এখানে বলে দিতে হবে সম্পৃক্ত দ্রবণ উপস্থিত আয়নদের সর্বাধিক মোলার ঘনমাত্রা যথোপযুক্ত গাত সহ গুণফলকে বোঝায়। একই, এখানে শুধুমাত্র যে কোনো ঘনমাত্রা মানে সম্পৃক্ত হতে পারে অসম্পৃক্ত হতে পারে, বাট এক্ষেত্রে শুধু সম্পৃক্ত। আয়নিক গুণফল কেআইপি এর বেলায় সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ বা লঘু দ্রবণ, এবং তাহলে আয়নিক গুণফলের বেলায় অসম্পৃক্ত হইতে পারে কিন্তু, বা লঘু দ্রবণও হইতে পারে কিন্তু, আবার সম্পৃক্ত দ্রবণও হইতে পারে কিন্তু, আবার অতিরিক্ত হইতে পারে কিন্তু, যে কোনো কিছু হইতে পারে। অপরদিকে দ্রাব্যতা গুণফলের বেলায় এটা নির্দিষ্ট তাপমাত্রা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ, দ্রাব্যতা গুণফলের বেলায় কি শুধু সম্পৃক্ত। 3, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের আয়নিক গুণফলের মান দ্রবণের মোলার ঘনমাত্রা বা গাঢ়ত্বের উপর নির্ভর ভিন্ন ভিন্ন হইতে পারে, ক্যাপের মান ভিন্ন ভিন্ন হতে পারে, বাট নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা গুণফলের মান কেএসপি এর ভ্যালু একদম স্থির, এটা ফিক্সড মানে ফিক্স। দেন দ্রবের আয়নিক গুণফলের কেআইপি এর দ্রাব্যতা গুণ কেএসপি এর চেয়ে বেশি হলে তা অতিরিক্ত। এই যে এখন যা বললাম, যদি কখনো কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হয় তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ, কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হলে এটা কি সম্পৃক্ত। ওই যে কেন সম্পৃক্ত এটা তো বুঝলা। এখন যদি কখনো কেআইপি এর ভ্যালুটা বেশি হয়, আয়নিক প্রোডাক্টের ভ্যালুটা বেশি হয়, তখন বুঝবা এটা অধঃক্ষেপণের শর্ত, মানে অধঃক্ষেপণ ঘটবে, এক্ষেত্রে অতিপৃক্ত হবে, দ্রবটা অনেক বেশি হয়ে গেছে। যেহেতু আমরা আয়নিক প্রোডাক্ট বের করলাম অনেক বেশি কেএসপি এর চাইতে,
তখন দ্রবটা অনেক বেশি হয়ে গেছে, এখন অদক্ষেপ পড়বে। আবার যখন তোমার এর উল্টাটা হবে, যখন তোমার উল্টাটা হবে, ক্যাএসপি বেশি বড় হবে কেআইপি এর চাই, তখন অসম্পৃক্ত হবে আর কি। এগুলাই কেআইপি এবং ক্যাএসপি এর মান দেওয়া থাকলে মোল পার লিটারে এর একক গণনা করতে হবে। এই যে এখানে একটু মানে বিষয় আছে, এতক্ষণ পড়ছিলা কি কেআইপি এবং ক্যাএসপি এর কোনো কি নাই, একক নাই, তবে ভাগ আছে। কেআইপি এবং ক্যাএসপি এর যদি ভ্যালু দেওয়া থাকে ওই ক্ষেত্রে মোল পার লিটার একক ধরে তাকে গণনা করতে হবে। যদি একটু কথাবার্তা আছে এই জায়গায়, আমরা একটু পড়বো এইগুলা ম্যাথে। আচ্ছা, এখন আমি তোমাকে ক্যাএসপি কেআইপি কীভাবে বের করতে হয় এটা একটু সুন্দরভাবে দেখাই দিই, আর ভুলবা না আশা করি। খেয়াল করো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উদাহরণটা দিয়েছে, অনেক বেশি সিকিউ করবে এগুলা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এখানে সলিড, আমাদের সবসময় সলিডে থাকবে। ব্র্যাকেটে এস মানে কি বোঝাচ্ছে, এটা সলিড মানে কঠিন অবস্থায় আছে। যখন ব্র্যাকেটে তুমি অ্যাকুয়াস লিখবে তার মানে এটা জলীয় ফর্মে চলে গেছে। এখন এই যে জলীয় ফর্মে নিয়ে গিয়ে তুমি এটাকে ভাগ করো, অ্যালুমিনিয়াম 3+ পাবো আমরা এখান থেকে, দেন ওয়েচ মাইনাস পাবো, তাই না? ওয়েচ মাইনাস পাবো। এখন এগুলা যদি না বুঝো তাহলে বুঝবো তুমি 9 10 আবার পড়ে আসো, ঠিক আছে? এই যে অ্যালুমিনিয়াম, এখানে আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনীটা এই হাইড্রোক্সিলের নিচে গেছে। অ্যালুমিনিয়ামের যোজনীটা কোথায় গেছে, এগুলা ভাঙা না বুঝলে তোমার পুরো ম্যাথ ভুল হবে। আই রিপিট, যদি তুমি এখানে ভাঙাটা ভুল করো পুরো ম্যাথ ভুল হবে, ডাবল জিরো দিবে। তো খেয়াল করো, অ্যালুমিনিয়ামের নিচে 3 আছে, অ্যালুমিনিয়ামের এই যে যোজনী, অ্যালুমিনিয়ামের যোজনী এটা কিসের নিচে থাকবে, এখানে হাইড্রোক্সের নিচে থাকবে না, তার মানে অ্যালুমিনিয়াম 3+ লিখলাম। ওএইচের যোজনী কত, এই যে ওএইচের যোজনী এখানে অ্যালুমিনিয়াম নিচে থাকবে 1, 1টা আমরা -1 হিসেবে লিখলাম, ঠিক আছে? এবার আসো, এবার মিলাইতে হবে। অ্যালুমিনিয়াম কয়টা আছে, কিছু না মানে একটা আছে, তার মানে একটাটা লিখতে হবে না। হাইড্রোক্সিলিয়াম কয়টা আছে, 3টা আছে, তাই 3 লিখলাম। এটা যদি না বোঝো তাহলে তোমার ম্যাথ মিলবে না। আমি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই। A2B3 মনে করো, এরকম তোমার পরীক্ষায় যোগ দিয়ে না, যোগ না থাকলেও এরকম প্রতীকী মৌল দিবে A2B3। তাহলে খেয়াল করো তো, এটা কি লিখবা, এই যে এ যোজনী কত 3, তার মানে A3+। দেন বি এর যোজনী কি লিখবা, বি টু মাইনাস, একটা প্লাস হলে একটা জানি মাইনাস হয়। এরপরে লিখো এ কয়টা আছে, 2টা, এই যে এখানে আগে হবে 2, বি কয়টা আছে, 3টা, এখানে আগে হবে 3। বুঝতে পারছো কিভাবে বাঙাইছি, বাঙানোটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এবার আসো কিভাবে বের করবা। তো এই যে সলিউবল, আমরা বের করব কেএসপি এর ভ্যালু। কেএসপি এর মানে কি, কেএসপি মানে হচ্ছে আমাদের সলিউবল প্রোডাক্ট, আয়নের গুণফল, আয়নের ঘনমাত্রা গুণ হয়। এখানে আয়ন কি, অ্যালুমিনিয়াম 3+, আমি লিখলাম আয়ন অ্যালুমিনিয়াম 3+। ঘনমাত্রা মানে বোঝাচ্ছি যে থার্ড ব্র্যাকেট দিলাম, ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, ইনটু গুণন ওয়েজ, ওয়েজ মাইনাস, বি কেয়ারফুল, এই জায়গায় যে 3 আছে এই 3টা ব্র্যাকেটের ভিতরে ঢুকাবা না, এই 3টা ব্র্যাকেটের ভিতরে ঢুকাইতে পারবা না। ওকে, এখন এই যে আগে যে সংখ্যাটা আছে, এখানে আগে কিছু নাই মানে কত আছে, 1 আছে, এই 1টা উপরে টু দি পাওয়ার হিসেবে যাবে, 1টা না লিখলেও চলে। এখানে পাশে কি আছে, 3 না, এই 3টা উপরে টু দি পাওয়ার হিসেবে যাবে, তাহলে উইথ 3+। এখন তুমি যদি এখানে এস ধরো, মানে এস মানে এটা হচ্ছে, এখান থেকে দেখো এটা হচ্ছে এস মোল, এই যেটা হচ্ছে এস মোল, এটা হচ্ছে এস মোল, এটা হচ্ছে এস মোল, আগে 3 আছে, তার মানে 3s মোল, ঠিক আছে, 3s মোল। এটা হচ্ছে মানে বর সংখ্যার সূত্র আছে একটা, এগুলা বর সংখ্যার সূত্র অত বুঝাইতে গেলে মানে একটা ক্লাসই লাগবে বর সংখ্যা বুঝাইতে, অত গভীরে যায়ও না। আপাতত জাস্ট বুঝো যে এই জায়গায় 1 আছে, তার মানে এখানে শুধু 1s, এখানে 1s, দেন এখানে 3s। ওকে, দেন এই যে তুমি এই ওয়েচ এর মানগুলো এখানে বসায় দাও, এটা কি হবে, 3s হবে। এই জায়গায় কি হবে, এই জায়গায় এই যে ওয়েচ এর জায়গায় এখানে কি হবে, 3s হবে টু দি পাওয়ার কিউব, এই যে 3s টু দি পাওয়ার কিউব। আর এখানে কি হবে, অ্যালুমিনিয়ামের জায়গায় শুধু s, তার মানে এটা 27, 27s কিউব, এস কিউব আর এস টু দি পাওয়ার 4, 27s টু দি পাওয়ার 4। আমি আরেকটা করেই দেখাচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে মনে করো আমি কারে ধরবো, A B2, যে কোনো একটা ধরি, এই জায়গায় এটা ধরি, A2B3 এটা ধরি। দেখো A2B3, হ্যাঁ, তো এখানে আমি ভাঙাচ্ছি, এটাকে ভাঙানোর ফলে আমি কি পাবো, A3+ আয়ন পাবো প্লাস B2- আয়ন পাবো। এগুলো ভুল করলে পুরো ম্যাথ ভুল, একদম ভাঙানোটা খেয়াল করো, এটার নিচে এটা যোজনী। এরপরে সংখ্যা লিখতে হবে, কিন্তু এর সংখ্যা কয়টা, 2টা, এই 2টা লিখবা আগে। বি এর সংখ্যা কয়টা, 3টা, এই 3টা লিখবা আগে। এখন ক্যাএসপি কেমনে বের করতে হয়, ক্যাএসপি এগুলো কি ধরবা, এস, এটা এস হলে এটা কিছু না আগে কিছু না মানে এস, এটা কি হবে, এটা হবে 2s, এটা আগে কিছু আছে 2s, এটা হবে কি, এটা হবে 3s, এটা 3s। আচ্ছা, ক্যাএসপি বের করতেছে, কেমনে বের করতে হয়, এই যে A3+টা লিখো,
এ থ্রি প্লাসটা লিখে থার্ড ব্র্যাকেট দাও, তারপর কিন্তু এ টুটা উপরে স্কোয়ার হিসেবে চলে যাবে, ইন্টু এ বি টু মাইনাসটা লিখো, বি টু মাইনাসটা লিখলাম, এ থ্রিটা উপরে কিউব হিসেবে চলে যাবে। দেন এ থ্রি প্লাসের মান কি ধরছো, টু এস না, এই টু এসটা বসায় দাও, টু এসের উপরে স্কোয়ারটা আছে, ইন্টু বি টু মাইনাসের উপরে ভ্যালু কি ধরছো থ্রি এস, এই থ্রি এসটা বসায় দাও, উপরে কি ধরছো কিউব, মানটা বের করো। এখানে কি হয়, ফোর এস স্কোয়ার হয় ইন্টু 27 এস কিউব হয়, মোস্ট প্রবাবলি 108 এস টু দি পাওয়ার 5 আনসার। হ্যাঁ 108 এস টু দি পাওয়ার 5, এই যে, বুঝছো কি না? এটা বুঝছো? তো গুণ করবো এটাই। হুম, না বুঝলে বলো আবার বুঝাই। না বুঝছি, এরপরে শুধু গুণ করবো হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ, গুণ, মানে নিয়ম মেনে গুণগুলা করবা, কোনটায় কোন জায়গায় কি বসাবে এগুলো একটু মেনটেন মানে ইয়ে করতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে, উল্টাপাল্টা একটা বসাইলে কিন্তু আনসার ভুল আসবে। আচ্ছা, তো এই যে তাপমাত্রার প্রভাব দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের উপর উপর একই প্রকার হয়, যেগুলো পড়ে দেখবা। এগুলো আমরা শিক্ষিত করব, ঠিক আছে? অলমোস্ট শেষের দিকে। তাই কোনো লবণের দ্রাব্যতা গুণফল, এই যে দ্রাব্যতা গুণফলের বিশেষ গুরুত্ব আছে, দ্রাব্যতা গুণফলের মাধ্যমে কি কি করতে পারি তাহলে দেখো, এই যে কেআইপি যদি বেশি হয় কার চাইতে, কেএসপি এর চাইতে, তখন কি এটা অতিপৃক্ত বা সুপার স্যাচুরেটেড মানে অধঃক্ষেপণ পড়বে, এই যে অধঃক্ষিপ্ত হবে, এটা সিকিউতে আসে অনেক বেশি। আর কেএসপি যদি বেশি হয় তাহলে কি হবে, অসম্পৃক্ত হবে এটা। আর যদি কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি হয় তাহলে কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে এটা। এগুলা সিকিউতে ধরবা। এটা হিসাব করবো ক্যাশপে এর মান দিয়ে না? ওকে, দ্রাব্যতার উপর সমায়ন প্রভাব, কমন আয়ন ইফেক্ট অন সলিবিলিটি। তো সমায়ন মানে কি, একই আয়ন আর কি, সমায়ন বিশিষ্ট দুটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত হয় তখন উভয়ের বিয়োজন মাত্রা দ্রাব্যতা সাধারণত হ্রাস পায়। মানে খেয়াল করো তো, আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা বিয়োজিত করবো অ্যামোনিয়াম আয়ন পাবো, হাইড্রোক্সাইড আয়ন পাবো। তো এটা কেয়ার ভ্যালু বের করছে, কেয়ার ভ্যালু যদি এগুলো তো এখনো পড়ো নাই, কেয়ার ভ্যালু কেমন বের করতে হয় জেনে রাখো, এভাবে আমরা বের করি, উপরের আয়ন মাত্রা গুণ গুণ করে ডিভাইড বাই উৎপাদ, বিক্রিয়ক ডিভাইড বাই উৎপাদ। এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলা, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর আবার কি করলা, অপর তড়িৎ বিশেষে অ্যামোনিয়াম ক্লোরাইড তুমি যোগ করলা। অ্যামোনিয়াম ক্লোরাইডে কি আছে, এটা বাক করলে তুমি অ্যামোনিয়াম আয়ন পাও, ক্লোরাইড আয়ন পাও। খেয়াল করো তো, আগেও তোমার এখানে কি ছিল, অ্যামোনিয়াম একটা ছিল না? বাট পরেও তুমি একই দ্রবণে কিন্তু এখানে অলরেডি একবার তুমি অ্যামোনিয়াম যোগ করলা এবং এই যেখানে ওএস আয়ন যোগ করলা, আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে এখান থেকে আবার অ্যামোনিয়াম আয়ন পাও, ক্লোরাইড আয়ন পাও। তার মানে একই দ্রবণে অ্যামোনিয়াম আয়নটা কয়বার হয়ে যাচ্ছে, দুইবার না? দুইটা যৌগ থেকে আমরা ভিন্ন ভিন্ন অ্যামোনিয়াম পাচ্ছি না? আলটিমেটলি কি হবে, একই আয়ন, এটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে সম আয়ন। এটা হচ্ছে সম আয়ন মানে একই আয়ন দুইবার হয়ে গেছে। ফলে আমাদের কি হবে, এই জায়গায় অ্যামোনিয়ামের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, এই যে অ্যামোনিয়ামের ঘনমাত্রাটা বাড়ি বাড়ি যাবে না তখন, তখন আমাদের এই যে অ্যামোনিয়ামের ওই বৃদ্ধির কারণ যদি ওই বৃদ্ধির পরিমাণ যদি এক্স হয়, মনে করে এক্স পরিমাণ বাড়ছে, তার মানে আমাদের এই যে অ্যামোনিয়াম আয়ন প্লাস এক্স ইন্টু ওএইচ অ্যামোনিয়াম হাইড্রোজেন, তখন আমাদের এই যে ক্যার ভ্যালুটা, ক্যার ভ্যালু থেকে এই যে আমাদের এই পরিমাণটা বেড়ে যায়, এই পরিমাণটা বেড়ে যায়, তখন পূর্বের সাম্যাবস্থা বজায় রাখতে হলে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস এক্স এবং ওএইচ আয়নের গুণফলের পরিমাণ কমাতে হবে, অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বাড়াইতে হবে, কিংবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের টোটাল পরিমাণটা বাড়াইতে হবে। তা সম্ভব করতে হলে কিছু অ্যামোনিয়াম আয়নের সাথে ওএইচ আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অণু গঠন করতে হয়। ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগের বিয়োজন পরিমাণ কমে যায় এবং দ্রবণে ওএইচ আয়নের ঘনমাত্রাও কমে যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা হ্রাস পায়। আলটিমেটলি ইয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটা হ্রাস পাবে, ঠিক আছে? তো এখন এই যে আমাদের এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ক্যাটায়নে, ক্যাটায়ন বিশ্লেষণের সমায়ন প্রভাব, একটা হচ্ছে অ্যানায়ন বিশ্লেষণে আমাদের সমায়ন প্রভাব, ঠিক আছে? তো আমরা এই জায়গায় দেখবো ক্যাটায়ন বিশ্লেষণের সমায়ন প্রভাবটা। অ্যামোনিয়াম ক্লোরাইড যখন দ্রবণে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা, তার মানে কি, অ্যামোনিয়াম এখানেও আছে এখানেও আছে, ঝামেলা। তার মানে আলটিমেটলি আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন এবং দ্রাব্যতার পরিমাণের চেয়ে কম হবে এখানে বিশুদ্ধ পানিতে। সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পাবে এবং সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপণ হবে এটা, ঠিক আছে? সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপণ হবে। সিলভার ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণে তীব্র তড়িৎ বিষয় এসএল যোগ করলে, কারণ এখানেও ক্লোরাইড আছে এখানেও ক্লোরাইড আছে, যোগ করলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পেয়ে সিলভার ক্লোরাইড ক্যালাসিত হবে, হ্যাঁ এটা ক্যালাস ফর্ম করবে।
এগুলো আমরা মূলত সিকিউতে, এগুলো যে সিকিউ এক দুইটা আসে মোটামুটি, আমরা এগুলো সিকিউতে সলভ করে ফেলবো, বাট এখানে বেসিক কনসেপ্টগুলো একটু পড়ে দেখবা, রিডিং পড়বা, যা বুঝেছি মূলত তাই। ওকে,